শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করেই ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন একথা বলছি, আপনারা আজকে পর্বটা শুনলে আপনারাও একথাই বলবেন। তার কারণ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এতটাই ভীত এবং সন্ত্রস্ত দুটি কারণে। তার মূলত হচ্ছে একটি হচ্ছে পশ্চিমবঙ্গের যে মানুষ মুসলিম তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা যে বুঝতে শুরু করেছে, এই ইনফরমেশনটা কোনো না কোনোভাবে, সেটা হতে পারে আইপ্যাকের মাধ্যমে কিংবা তার একটা বিশাল সাংগঠনিক ক্ষমতা রয়েছে, সেই আভ্যন্তরীণ কোনো তথ্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু বুঝতে পারছেন যে সংখ্যালঘু কনসলিডেশনের অ্যাডভান্টেজ এতদিন তিনি পেতেন, এবার হিন্দু কনসলিডেশনের অ্যাডভান্টেজটা বিজেপি বা শুভেন্দু অধিকারী পেতে পারেন। এবং এই যে শুভেন্দু অধিকারীর মতো করে হিন্দু কনসলিডেশনের জন্য যা যা করার শুভেন্দু অধিকারী করছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে। এবং সেই কারণেই কিনা জানি না যে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে বলুন কিংবা রাজনৈতিক পদে বলুন, শুভেন্দু অধিকারীকে যতটা পাত্তা দিচ্ছেন, এর আগে দ্বিতীয় কোনো রাজনৈতিক বিদকে এতটা পাত্তা কোনোদিন তিনি দেননি। কেন কথা বলছি? শুভেন্দু অধিকারী তিনি একটা বিধানসভার বাইরে মন্তব্য করেছিলেন। কি মন্তব্য শোনাবো আপনাদের? শুভেন্দু অধিকারী এমনিতেই সাসপেন্ডেড, বিধানসভার বাইরে তার একটা করা মন্তব্যে এতটাই মুখ্যমন্ত্রী মনে করলেন যে এ নিয়ে তার কিছু বলা উচিত, পাল্টা তিনি তড়িঘড়ি কোনো প্রেস কনফারেন্স করে কথাটা বললেন না, সরাসরি তিনি চলে গেলেন বিধানসভার মধ্যে এবং সেখানে নিন্দা প্রস্তাব আনতে শুরু করে দিলেন। যে মুখ্যমন্ত্রীকে নাকি বিধানসভায় দেখাই যায় না, সেই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার অনুপস্থিতিতে এবং তিনি বাইরে কি একটা মন্তব্য করেছেন সেটাকে নিন্দা জানানোর জন্য তড়িঘড়ি ছুটে গেলেন বিধানসভায়। কি ঘটনা ঘটলো? কেনই বা এতটা আশঙ্কাগ্রস্ত আতঙ্কগ্রস্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2026-এর আগে? কিছুটা কি এলোমেলো? এই তথ্য আজকে আপনাদের সামনে আমি হাজির করেছি। আশা করি পর্বটা শুনলে আপনারা নিরাশ হবেন না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ খবর। প্রথমে আপনাদের সামনে সেই বিতর্কিত অংশটা আমি শোনাবো যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের বাইরে সাংবাদিক সম্মেলনে একটি বক্তব্য বলেছিলেন। যে বক্তব্যে তিনি এটা বলেছিলেন যে 2026-এ ক্ষমতার পরিবর্তন হয়ে যাওয়ার পর যে সমস্ত মুসলিম বিধায়করা এখনো পর্যন্ত তখনও থাকবেন, তাদেরকে একেবারেই ধরে নিয়ে এসে বিধানসভার বাইরে ফেলে দেওয়া হবে, চ্যাংদোল্লা করে ফেলে দেওয়া হবে। এইরকম একটা বিতর্কিত তিনি মন্তব্য করেছিলেন। কি প্রেক্ষিতে করেছিলেন? না, যেভাবে ক্রমাগত বিজেপির এমএলএদের ওপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একেবারেই একটা বৈষম্যমূলক আচরণ, হাসিম আব্দুল আলিমের সময়ও কিন্তু এই ধরনের বৈষম্যমূলক আচরণ সিপিএম করেনি, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘটছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাকে সাসপেন্ড করে দিয়ে বাজেট অধিবেশন কি চলতে পারে? নৈতিক অধিকার কি তাই বলে? কিন্তু তাই হচ্ছে। শুধু তিনিই নয়, এই রকম প্রতিনিয়ত বিজেপির বিধায়কদের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বাইরে বার করে দিয়ে বিভিন্ন, বা তারা যখন ভেতরেও থাকছেন তাদের কোনো রকমের বলার সুযোগ সেইভাবে না দিয়ে একতরফাভাবে শুধুমাত্র এই সংখ্যার জোরে তৃণমূল কংগ্রেস একটা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর বিরোধী দলনেতা যাকে বার করে দিয়েছেন বিধানসভা থেকে, সেই বার করে দিয়ে পর্যন্ত মুখ্যমন্ত্রী নিশ্চিন্তে নেই। কেন নিশ্চিন্তে নেই? তার কারণ বিরোধী দলনেতা যেভাবে তার বক্তব্যগুলোতে হিন্দু ভোট কনসলিডেট করে ফেলছেন, মুখ্যমন্ত্রীর এখানেই ভয়। শুনুন বিরোধী দলনেতা সেই বিতর্কিত মন্তব্য শুনুন। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ টু, মুসলিম লীগ টু, মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক অধ্যক্ষ। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে
রাস্তায় ফেলবো। দেখুন, বিরোধী দলনেতার এই মন্তব্য নিশ্চিতভাবে সমালোচনাযোগ্য, সমালোচনার বাইরে নয়। কিন্তু সমালোচনা যে একতরফা শুভেন্দু অধিকারীর বক্তব্যেই হবে এমন তো নয়। আমাদের এই রাজ্যে যেভাবে সত্যি সত্যি দিনের পর দিন অগণিত মূর্তি ভাঙা হচ্ছে, একটু আপনারা যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন আপনারা যে কেউ দেখতে পাবেন যেভাবে অগণিত দিনের পর দিন এইভাবে মূর্তি ভাঙা হচ্ছে। এবং যদি কোনো সংখ্যালঘু কোনো লোক সেটাতে ধরা পড়ে যায়, অনেক ক্ষেত্রে পুলিশ আবার সাজিয়ে দিচ্ছে ও পাগল ছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছাচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার যে রাজনীতিটা করছে এটা ইনটলারেবল হয়ে যাচ্ছে, এইটাকে বোধহয় আর মেনে নেওয়া যাচ্ছে না। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটাকে সাধারণ মানুষ যখন ধরতে শুরু করে দিয়েছে, তার ইঙ্গিত শুভেন্দু অধিকারী যখন পাচ্ছেন, তখন শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলছেন যে আমাদের মুসলিম ভোট চাই না, সবকা সাথ সবকা বিকাশ অনেক বলেছি, এখন বলবো জো হামারি সাথ হাম উনকে সাথ। এই বক্তব্য শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করেনি। কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার বাইরে করা একটা মন্তব্য, হঠাৎ করে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় পৌঁছে গেলেন, কতটা গুরুত্ব দিচ্ছেন একজন রাজনৈতিকবিদকে এটা দেখলেই বুঝতে পারবেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সম্ভবত এবারেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়লেও অবাক হবার কিছু থাকবে না। সেই কারণেই মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে প্রধান প্রতিপক্ষ ভাবছেন। তাই আমি বললাম এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে শুরু করে দিয়েছেন। তবে এই যে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনলেন, হুমায়ুন কবির কি বললেন, তার বিরুদ্ধে কি মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিন্দা প্রস্তাব আনবেন? তিনি বলছেন যে তাদের দলের যে সমস্ত মুসলিম বিধায়করা রয়েছেন 40+, সেই 40+ বিধায়ক শুভেন্দু অধিকারী যদি এই ধরনের কথা উইথড্র না করে, তাহলে এই 40+ মুসলিম বিধায়ক নাকি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় দেখে নেবেন। কে বলছেন? ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, যিনি বলেছিলেন 30% হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, জানিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করেননি। অর্থাৎ এই ধরনের মন্তব্য করলে মুখ্যমন্ত্রী নিন্দা প্রস্তাব আনার প্রয়োজন বোধ করে না, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো এই ধরনের বক্তব্য বলে ফেললেই মুখ্যমন্ত্রী নিন্দা প্রস্তাবের কথা চিন্তা করেন। কি বলেছেন হুমায়ুন কবির রাখবো আপনাদের সামনে, শুনুন। দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন, আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি 72 ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো। শুনলেন বন্ধুরা হুমায়ুন কবিরের বক্তব্য, কতটা হাস্যকর না? যে একদম ওপেনলি থ্রেট দিচ্ছে একজন বিধায়ক, যে ক্রমাগত এরকম ধর্মীয় থ্রেট দেয়। অন্য যে কোনো ভারতবর্ষের ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের যে কোনো দ্বিতীয় মানুষ হুমায়ুন কবিরের বক্তব্যটাই যদি কেউ নিজে বলে দেয়, সে গ্রেপ্তার হয়ে যাবে। অথচ তৃণমূল কংগ্রেস করার সুবাদে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি বলে তার গায়ে এখনো পর্যন্ত আঁচড়টি পর্যন্ত পড়েনি। মানুষ কি দেখছে না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা মানুষ কি দেখছে না? দেখছে বলেই তো মুখ্যমন্ত্রী এত আতঙ্কগ্রস্ত যে এবারে কিন্তু ভোটে হিন্দু ভোটের কনসলিডেশনটা হবে। এতদিন পর্যন্ত খুব শুধুমাত্রই হিন্দুদের ডিভাইড করে মুসলিম ভোটের কনসলিডেশন নিয়ে জয়ের পর জয় হাঁকিয়েছিলেন, কিন্তু এবারে হিন্দু ভোটের কনসলিডেশনটা হবে। আপনাদের শোনাতে চাইবো বিরোধী দলনেতা তিনি
তার এই ব্যাখ্যার পেছনে তিনি কি যুক্তি দিয়েছেন। আমরা শুভেন্দু অধিকারীর এই ব্যাখ্যার পেছনে যুক্তি অযুক্তিতে যাচ্ছি না, কিন্তু আমি শোনাবো বিরোধী দলনেতা তিনি কি বলেছেন, সেটা আপনাদের সামনে শোনাবো, আপনারা শুনুন। আমার বক্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। শুনলেন বন্ধুরা, শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আশা করি আপনারা শুনতে পেলেন। তিনি কি বললেন আপনারা কি বুঝতে পেরেছেন? আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, দিল্লিতে যখন আম আদমি পার্টির সরকার ছিল তখন বিজেপির একমাত্র এমএলএ ছিল বিজেন্দ্র গুপ্ত। সেই বিজেন্দ্র গুপ্ত যখনই বলতে উঠতেন তখন তাকে আম আদমি পার্টি কেজরিওয়ালের নেতৃত্বে চূড়ান্ত হেনস্থা করা হতো, এমনকি তাকে চ্যাংদোল্লা করে বিধানসভার বাইরে বার করে দেওয়া হয়েছিল। এবং এই যে দিল্লির পট পরিবর্তন হওয়ার পর আজকে এই যে বিজেন্দ্র গুপ্ত তিনি স্পিকার হয়ে গিয়েছেন, তিনি এই মুহূর্তে দিল্লির স্পিকার। আর তিনি এখন ওই আম আদমি পার্টি যারা তাকে চ্যাংদোল্লা করে বার করে দিয়েছিলেন, এখন তিনি স্পিকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর তাদেরকে ওই আম আদমি পার্টির এমএলএদের চ্যাংদোল্লা করে বাইরে বার করা হচ্ছে। বিরোধী দলনেতা তিনি এটাকেই রেফার করেছিলেন যে আজকে তুমি ক্ষমতায় আছো বলে তুমি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিয়ে তুমি বিধানসভার বাজেট অধিবেশনের তুমি ডিসকাশন করে ফেলছো। বিজেপি সমস্ত বিধায়কদের তুমি অনেক ক্ষেত্রে মার্শাল দিয়ে তুমি আঘাত করেছো বলে তিনি বললেন। শঙ্কর ঘোষ এবং আরো একজনকে তুমি মার্শাল দিয়ে আঘাত পর্যন্ত করতে পেরেছো, তার কারণ তোমার সংখ্যার জোর হয়েছে। দিল্লিতে যেমন হয়েছিল, যেদিন তোমার সংখ্যার জোর থাকবে না সেদিন আমরা করব, এই কথাটাই শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছিলেন বলে তিনি জাস্টিফিকেশন দিলেন। দেখুন, শুভেন্দু অধিকারীর বক্তব্যের জাস্টিফিকেশনের সঙ্গে আমি সহমত যে গায়ের জোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিধানসভার ভেতর যা খুশি তাই করছেন, বিরোধীদের স্পেস দিচ্ছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনীতি করেন তিনি কোনো বিরোধীদেরই স্পেস দেন না। কিন্তু শুভেন্দু অধিকারীর বলাটা কি ঠিক ছিল? সেখানে আমি বলবো না, বলাটা কিন্তু ঠিক ছিল না। বলাটা হয়তো তিনি আরো একটু সংযতভাবে বলতে পারতেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু বলাতে কি ভুল হয় না বলুন তো? আচ্ছা, বলতে গেলে কি কথার বলতে গেলে কি ভুল হয় না? তার জন্য এতটাই প্রয়োজন কি তড়িঘড়ি নিন্দা প্রস্তাবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে চলে আসতে হবে? কতটা ইম্পর্টেন্স? আচ্ছা, এবার আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের সময় একটা বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনি বারবার দাবি করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দিয়ে আপনি কথা বলছেন, আপনি আগে দেহত্যাগ করুন তারপরে আমি পদত্যাগ করব। এই কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন কিনা মনে করিয়ে দিতে চাইব। লোকসভা নির্বাচনের প্রচারের সময় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন একবার। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের। শুনলেন বন্ধুরা, তাহলে এই বক্তব্যটা মুখ ফসকে বলা বক্তব্য ছিল না? মুখ্যমন্ত্রী তাহলে কি সত্যি সত্যি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু চেয়েছিলেন? দেখুন, রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কথা কেউ ধরেন তাহলে এত ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার আর দ্বিতীয় কোনো রাজনীতির বড় স্তরের কোনো নেতৃত্ব বলেছেন কিনা সন্দেহ। কাজেই যে বক্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত মাতামাতি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো যদি ধরা হয় প্রধানমন্ত্রী সম্পর্কে, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সম্পর্কে,
যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ধরা হয় তাহলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা তার ধারে পাশে এসে পৌঁছায় না। ধর্মীয় বিভিন্ন বক্তব্য রামনবমীর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারাও শুনেছেন যে এবার হনুমানরা দাপাদাপি শুরু করে দেবে, আরএসএস কে কি না ভাষায় তিনি আক্রমণ করেন, বজরং দলকে তিনি যা ইচ্ছা তাই ভাবেন, মুখে যেটা ইচ্ছা তার বলে যান। আমি একটা ছোট্ট অংশ আপনাদের সামনে শোনাবো। এই লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাঁতের মাড়ি খুলে দেওয়ার কথা বলেছিলেন। আচ্ছা, এইটা শোভা পায়? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাঁতের মাড়ি খুলে নেওয়ার একটা প্রসঙ্গ তুললেন। শুনুন তো এই বক্তব্যটা, দেখুন তো মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে কি নিন্দা প্রস্তাব আনা যেত? শুনুন বক্তব্যটা। মিথ্যে কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে জানেন তো, সুব্রতদা বলতেন, সুব্রতদা নেই আজকে, সুব্রতদা খুব মজার মজার কথা বলতেন। একদিন আমায় বললেন, জানিস তো আমার দাঁতে প্রায় প্রায় ব্যথা হয় আর আমি দাঁতের ওখানে যাই। তো আমার একদিন মনে হয় আমি তো মিথ্যে কথা বেশি বলি না, এটা মানে সুব্রতদার বানানো গল্প আর কি, মিথ্যে কথা বেশি বলি না, তাহলে আমার কেন দাঁতে এত ব্যথা হয়? তাহলে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার দাঁতের মাড়ি কেন থাকবে? মোদির মাড়িটাকে কেড়ে নিতে পারিস? এই হচ্ছে এদের অবস্থা, এদের ভোট দেবেন। শুনেন বন্ধুরা, আমার মতো একটা ছোট্ট ইউটিউবার, আমি অন্তত মুখ্যমন্ত্রীর এইরকম হেড স্পিচ কিংবা ফাউল ল্যাঙ্গুয়েজ আমি অন্তত আপনাদের সামনে 100টা দেবো, 100টা দিতে পারবো, যেখানে মুখ্যমন্ত্রী ধর্মীয় ব্যাপারেও বেফাস মন্তব্য বলেছেন, যেখানে মুখ্যমন্ত্রী দেশের একেবারে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলেছেন, মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে একেবারেই মানে এখতিয়ার বহির্ভূত বক্তব্য বলেছেন, প্রচুর বলেছেন। নিন্দা প্রস্তাব কি আনার চেষ্টা করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়? এটা যদি একতরফা না হয়, এটা যদি একটা ডেমোক্রেসির কফিনের শেষ পেরেক না হয়, তাহলে কোনটা? কাজেই আমি এটাই বলার চেষ্টা করলাম আজকে এই পুরো ভিডিওর মধ্যে, যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তার মধ্যে মুখ্যমন্ত্রীর ছায়া দেখছেন, মুখ্যমন্ত্রীর ভূত দেখছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি আসছে এবং শুভেন্দু অধিকারী তার মুখ্যমন্ত্রী হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে সেটা যেন স্পষ্ট হয়ে যাচ্ছে। না হলে যে ব্যক্তিটিকে সাসপেন্ড করে দিয়েছেন, সাসপেন্ড করা একটা ব্যক্তি কি বললো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তার কি এসে যায়? সাসপেন্ডেড একজন এমএলএ, তিনি বিধানসভার ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি বাইরে কি বললো? বাইরে তো অনেকে অনেক কথা বলে, তা নিয়ে কি বিধানসভার মধ্যে প্রত্যেকটা আলোচনা হয়? যখন তার মানে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কতটা ভীত। একটা হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী পোর খাওয়া রাজনৈতিকবিদ, তো তার কাছে কোনোভাবে হয়তো ইনফরমেশনটা আসছে যে হিন্দু ভোটের কনসলিডেশনটা এবার অন্যান্য বারের থেকে এবার একটু বেশি হচ্ছে। তার কারণ সবাই বুঝেছে, দেখুন এনাফ ইজ এনাফ। ঠিক আছে, আপনি বিজেপিকে ধর্মান্ধ রাজনীতি, বিজেপির নোংরা রাজনীতির কথা বলবেন, আর এদিকে আপনি মুসলিম তোষণের রাজনীতি কন্টিনিউয়াসলি করে যাবেন। এইটা বোধহয় মানুষের চোখে এবার একটু একটু করে ধরা পড়তে শুরু করেছে। তার কারণ আপনার বলা সেই বক্তব্য, যে গরু দুধ দেয় তার চাট খাওয়া ভালো, এই বক্তব্যটাই যেদিন আপনি মুখ ফসকে হয়তো বলে ফেলেছিলেন, সেই দিন থেকেই কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল। তারপরেও আপনি দুহাত ভরে হিন্দুদের ভোট পেয়েছেন কিছু সংখ্যক, কিন্তু ক্রমাগত এই ধরনের একচক্ষু আচরণ, যেমন এই ভরতপুরের বিধায়ক, তিনি যা খুশি বলতে পারেন, 30% হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলতে পারেন। আপনাদের দলের ফিরহাদ হাকিম, তিনি যা কিছু বলতে পারেন, দাওয়াতে ইসলাম দিয়ে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে ইসলামে নিয়ে আসার কথা যিনি বলতে পারেন, তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী নীরব, কোনো নিন্দা প্রস্তাব তিনি বলেন না। তিনি বলছেন যে আমি গোপনে তাদেরকে সতর্ক করেছি। আপনি পাবলিকলি বিধানসভায় রেকর্ডের অবস্থায় শুভেন্দু অধিকারীকে সতর্ক করছেন কারণ তিনি মুসলিমদের নিয়ে কিছু কথা বলেছেন বলে, আর যারা হিন্দুদের নিয়ে ক্রমাগত বিচ্ছিরি সব মন্তব্য করে যাচ্ছেন এখতিয়ার বহির্ভূত, অন্যান্য রাজ্যে হলে সেগুলো নিয়ে আইনি মানে পদক্ষেপ পর্যন্ত হয়ে যেত, সেখানে নিয়ে আপনি বলছেন আপনি ভেতরে ভেতরে সতর্ক করেছেন, সাধারণ মানুষের জানতেই নাকি পারলো না। যাই হোক, আপনারা কি বলবেন? আপনারা লিখে জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয় কি পশ্চিমবঙ্গের মানুষের জন্য
অ্যাকচুয়ালি ভালো, তার কারণ পরিবর্তনের একটা ইঙ্গিত, এটা কি আমরা ধরতে পারি? লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম, দেখা হবে আগামী পর্বে।